নৈহাটিতে নৈহাটিতে আজকে সিএফএল এর লাস্ট ম্যাচটা দেখলাম ইস্টবেঙ্গলের গ্রুপ স্টেজের। এই ম্যাচটা 3-1 গোলে জিতে গেল ইস্টবেঙ্গল এবং গ্রুপে টপ করে সুপার সিক্সে গেল। তো ম্যাচে কী কী দেখলাম সেটা আমি যেহেতু আজকে মাঠে ছিলাম সৌভাগ্যক্রমে, তো মাঠ থেকে ছোট ছোট আমি কিছু মন্তব্য শেয়ার করছিলাম, ছোট ছোট ভিডিও ক্লিপ। তো এবার আমি একটু আলোচনা করব বিশদে, বা কিন্তু খুব বেশি ডিটেলে যাব না। প্রথমত আজকের ম্যাচের অন্যতম প্রাপ্তি হলো সঞ্জয় ওরাও কিন্তু বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির গ্র্যাজুয়েট। তারপরও অনেক এই ক্লাব সেই ক্লাব অনেক খেলেছে, অনেক খেপ খেলেছে, বিভিন্ন খেলা খেলেছে, কিন্তু ওরা খেপটাকে নিজের মাথায় ঢুকতে দেয়নি। খেপ অনেককেই খেলতে হয় পেট চালানোর জন্য। আজকের দিনে ফুটবল, ভারতীয় ফুটবল যেখানে দাঁড়িয়ে অনেককেই খেলতে হয়, তো খেপটা যদি আপনার মাথায় ঢুকে যায় না, যেমন মিরাজ বলে একটা বাঙালি ছেলের মাথায় ঢুকে গেছে খেপ, দীপসার মাথায় খেপ ঢুকে গেছে, কিন্তু এই ছেলেটা সব রকম খেলা খেলেছে, ফুটসলও খেলেছে, কিন্তু এর মাথাতে না খেপটা ঢোকেনি। তো এই আজকে একে যখন দ্বিতীয়ার্ধে তন্ময় দাসের জায়গায় নামালো, তখন দেখলাম বেশ মডার্ন একটা ফুটবল খেলছে ছেলেটা। মনে হচ্ছে বড় মাঠের প্লেয়ার, বড় মাঠের সেন্ট্রাল ডিফেন্সিভ মিডিও বা সেন্ট্রাল মিডিও যাই বলুন, সিডিএম ও মূলত একটা বড় মাঠের প্লেয়ার। এবং ও জানে ঠিক বলটা ধরে কি করতে হবে, বলটা ধরে হোল্ড করবে, টার্ন নেবে, নাকি বলটা স্কোয়ার পাস খেলবে, নাকি সামনে পাস দেবে, নাকি ব্যাক পাস দেবে। এই জিনিসটা ও কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে। এইবার ও কার জায়গায় নামলো? তন্ময় দাসের জায়গায় নামলো। তন্ময় দাসকে প্রথমার্ধে রাইট ব্যাকে নামানো হয়েছিল, বোধহয় কিছু সাইড ব্যাকের অ্যাভেলেবিলিটি প্রবলেম ছিল। তো তন্ময় দাস কিন্তু খুব একটা খারাপ খেলেনি, ও কিন্তু সাইড ব্যাকের ছেলে নয়, কিন্তু নিজেকে অনেকটা মানানোর চেষ্টা করছে ওই সাইড ব্যাক রোলে। তো এইটা একটা অ্যাসেট কিন্তু, যে আপনারা সিডিএম যদি প্রয়োজনে আপনাকে সাইড ব্যাকও খেলে দিতে পারে, তো ম্যাচের কোনো সিনারিও যদি ওরকম আসে যে আপনার সাইড ব্যাক অ্যাভেলেবেল নয়, তো এটা একটা অ্যাসেট। দ্বিতীয়ার্ধে তন্ময় দাসকে আবার সিডিএম রোলে নিয়ে আসা হয়েছিল, কিছুক্ষণ রাখার পর ওর জায়গায় সঞ্জয় ওরা নামলো, এবং সঞ্জয় ওরা কিন্তু বেশ ভালো খেলা। এটা আমি আগেই বলেছিলাম, কেননা সঞ্জয় ওরাকে যখন সই করিয়েছিল তখন ওর খেলার কিছু ক্লিপিংস আমি দেখেছিলাম কলকাতা ফুটবল লিগে, সেটা দেখেই মনে হয়েছিল সেইটার মধ্যে খেলা আছে, এটা শিক্ষা আছে, শিক্ষার ছাপ আছে। সে যতই খেপ খেলে থাকুক, ফুটসল খেলে থাকুক, তো সেই ফুটসল বা খেপকে সে তার মাথায় ঢুকতে দেয়নি। এবার আসা যাক দুটো প্লেয়ারের কথা, যেটা আমি হাফ টাইমের একটা ভিডিও ক্লিপে বলেছিলাম। এক হচ্ছে ডেভিড, আর এক হচ্ছে বিষ্ণু নিয়ে আর ডিটেলে যাচ্ছি না। আপনারা জানেন বিষ্ণু এমন একটা টাচ করলো ফার্স্ট হাফে, 1:1 গোলির সাথে হয়ে যায়, পা থেকে বল ছিটকে বেরিয়ে গেল। ডেভিডকে আজকে যেহেতু গোল পোস্টের পেছনে বসছিলাম এবং প্রথমার্ধে ইস্টবেঙ্গল আমি যেদিকে বসছিলাম সেদিকে অ্যাটাকটা করছিল, তো একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, ডেভিডকে দিয়ে কিন্তু আপনার চলবে না সিনিয়র লেভেল ফুটবলে। তার কারণ ডেভিডকে তো ফরওয়ার্ডে নামিয়েছিল সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে। ডেভিড যখন বলটা ধরে, ও ঠিক বুঝতে পারে না ওই মুহূর্তের মধ্যে বলটা নিয়ে কী করবে, বলটা রিলিজ করবে, নাকি বলটা হোল্ড করবে, নাকি বলটা ব্যাক পাস দেবে, না সাইড পাস দেবে, ও ঠিক বুঝতে পারে না। ওর যেই মাসেল ইন্টেলিজেন্স আছে, দেখুন অত কম ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে তো মাথা সিদ্ধান্ত নিতে পারে না, তো আপনার বডি মাসেল ইন্টেলিজেন্স বা মাসেল মেমোরি সেটাই তখন এফেক্টিভ থাকে, তো সেইটাও কাজ করে না। তার ফলস্বরূপ ওর পক্ষে কিন্তু সিনিয়র লেভেলে যেখানে একটু স্পিড মোটামুটি একটু রয়েছে, সেই স্পিডে ওর পক্ষে কিছু করা সম্ভব নয়, অন্তত এই বয়সে। ও যে বয়সে এসে দাঁড়িয়েছে সেখান থেকে খুব মুশকিল ওর পক্ষে আগামী দিনে এগোনো। একটা গোল করে দিয়েছে যদিও বা, কিন্তু সবসময় আপনি যদি গোল দেখে প্লেয়ার চিনতে যান তাহলে বারবার ভুল হবে, যেটা নিত্যদের ক্ষেত্রে হয়। এরা ঠিক স্থান কাল পাত্র বা রেলিভেন্সটা এরা বিচার করেন না, যে এরকম একটা সিনারিও যেখানে হাই স্পিড খেলা হচ্ছে সেখানে ডেভিড কীরকম অপারেট করবে, এরা এগুলো ভাবে না। সাধারণ ফ্যান তো ভাবেই না, মিডিয়াও ভাবে না, তাই তাদের বিভিন্ন যে আশা বা তাদের যে প্রত্যাশা সেগুলো বারবার বিফল হয়। সো ডেভিড বিষ্ণু একই সমস্যা। আমানকে নামিয়েছিল, আমান খুব একটা সুবিধা করতে পারিনি, হাফ টাইমে ওকে তুলেও নেওয়া হয় তার জন্য। সায়ন মোটামুটি খারাপ খেলেনি, ভালোই খেলেছে। শ্যামল বেসরা কিন্তু সেন্ট্রাল মিডিও রোলে বেশ ভালো খেলছিল, কিন্তু প্রথমার্ধে ওর সমস্যা হয়ে যাচ্ছিলো যে ও একা ছিল। দ্বিতীয়ার্ধে গুইতে পেকারা নামার পর
শ্যামল একটু বাদিকে সরে আসে, সেটা একটা শ্যামলের একটা অ্যাসেট যে ও যেহেতু খুব এডুকেটেড প্লেয়ার, ও কিন্তু একাধিক পজিশনে মানিয়ে নিতে পারে, মানে কোন পজিশনে কী রিকোয়ারমেন্ট সেটাও জানে, বল ধরে কী করতে হবে সেটাও জানে। তো শ্যামল একটা ভালো একটা গোল করেছে, গুইতেও একটা ভালো গোল করেছে, কিন্তু গুইতের সমস্যাটা অন্য। গুইতের ফার্স্ট টাচ একদম আনরিলায়েবল, পা থেকে বল ছিটকে যায়, এবং স্পিডের একটা প্রবলেম আছে গুইতের, মানে হাই স্পিডে ঠিক এখনও মানিয়ে উঠতে পারেনি। তো সেইটা দেখতে হবে, মানে হাই স্পিডে কীরকম খেলে গুইতে, ওর ডিসিশন মেকিং এখন গুইতে নিয়ে আলোচনা করার কোনো মানে হয় না, যদিও একটা ভালো গোল করেছে আজকে। শ্যামলও ভালো গোল করেছে, ডেভিড তো গোল করলোই, একটা 3টে গোল হলো। জানি না, মানে আজকের যে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পেনাল্টিটা হলো, ওটা মাঠে বসে পরিষ্কার বোঝা গেল না, মনে হলো যেন দেবজিতে আউটিংয়ে একটু সমস্যা ছিল বলে গায়ে গিয়ে পড়েছে। এবার দর্শকরা তো খিস্তি শুরু করেছে যে মুহূর্তে পেনাল্টি দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। আসলে কি হয়েছে, মানে ঐতিহাসিকভাবে এই ছোটো ম্যাচগুলোতে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এরা সবসময় একটা আনুকূল্য পেয়ে এসছে রেফারির, কিন্তু এখন রেফারিরা একটু নিউট্রাল হতে শিখেছে। তার ফলস্বরূপ মানে যখনই এই ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের বিরুদ্ধে কোনো পেনাল্টি দেওয়া হয়, দর্শকরা এরকম উত্তেজিত হয়ে যায় এবং গালমন্দ শুরু করে। যেমন একজন দর্শক সারাক্ষণ কালীঘাটে জঘন্য খিস্তি দিয়ে গেল। বোঝা গেল তিনি হয়তো রাজনৈতিকভাবে হয় গেরুয়া শিবিরের ভক্ত বা লাল শিবিরের ভক্ত। শুরু থেকে শেষ অবধি পেছনে দাঁড়িয়ে গালাগাল দিয়ে গেল। কিন্তু জানি না উনি কোন পার্টির সমর্থক, কিন্তু সেই পার্টির মনে হয় না সামনের ইলেকশন খুব একটা ভালো আশা আছে, কেননা উনি একাই এই কাজটা করছিলেন। মাঠে যতজন ছিলেন উনি একাই এরকম কালীঘাট করে 5টা ক্লাব কালীঘাটে করে খিস্তি দিচ্ছিলেন। তো একটা জিনিস বেশ অবাক লাগলো যে দর্শকদের নৈহাটিতে শুধু গোলপোস্টের পেছনের টিকিটগুলো বিক্রি করছিল, মাঝখানে বিক্রি করছিল না। তো হাফ টাইমে আমি এটা বলার পর দেখলাম একজন ইস্টবেঙ্গল ফ্যান আমার চ্যাট ফোরামে লিখেছে যে কিছু ব্যক্তি বোধহয় লাইভ করছিল মাঝখানে বসে, তাতে করে নাকি যারা সম্প্রচারণ দায়িত্বে রয়েছে তাদের নাকি আর্থিক ক্ষতি হচ্ছে। জানি না, এগুলো টিপিক্যাল মারোয়ারি বুদ্ধি, মেরো বুদ্ধি। এই জন্য মারোয়ারিদের দ্বারা খুব বেশি ব্যবসা হয় না জীবনে। আপনি মাঝখানটা ওইভাবে ছেড়ে রাখবেন, মানে আপনার তো ব্যারাকপুর স্টেডিয়ামে তো মাঝখান ছাড়া কোনো গ্যালারি নেই, ওখানে তো গোল পোস্টের পেছনে গ্যালারি নেই, তাহলে ব্যারাকপুরে যখন খেলা হবে তখন আপনি কী করবেন? আর এগুলো খুব মানে ক্ষুদ্র, মানে ছ্যাঁচড়া চিন্তাভাবনা। মানে কে, মানে যে দেখছে না সে দেখবেও না, সে অন্য অনেক অ্যাপ আছে দেখার জন্য, তার জন্য এইটা জানি না মাওলাদের কেনার বুদ্ধি। প্রচুর ফ্রি অ্যাপ আছে, মানে সেই অ্যাপ দিয়েও সে দেখতে পারে, আপনারই দেখবে আপনাকে পয়সা না দিয়ে। তার জন্য কাউকে ফেসবুক লাইভ বা ইউটিউব স্ট্রিমিং এগুলো করার দরকার নেই। তো এগুলোতে একটু বেরিয়ে আসতে হবে, যারা ফুটবলে টাকা ঢালবেন ভাবছেন একটু নিজেদের শিক্ষিত করুন। মানে এই টিপিক্যাল বুদ্ধি নিয়ে কিন্তু আপনাদের দ্বারা কোনো কাজই হবে না। মানে বাংলার ফুটবলের সম্প্রচারণ, ওটিটি কিচ্ছু হবে না। প্রচুর ফ্রি অ্যাপ আছে, আপনারা জানেনও না, আপনাদের স্ট্রিমিংয়ে সেখানে দেখাচ্ছে। তো তার জন্য মানে কাউকে মানে ইউটিউব লাইভ স্ট্রিমিং বা ফেসবুক লাইভ স্ট্রিমিং খুব বোকা বাজে লাগছে। গ্যালারির মাঝখানটা ফাঁকা, গোল পোস্টের পেছনে শুধু দর্শকদের টিকিট বিক্রি করা হচ্ছে। তো যাকে যেটা বলে শেষ করব, শ্যামল বেশটাকে নিয়মিত খেলিয়ে যেতে হবে সেন্ট্রাল মিডিয়াতে। আপনারকে মনে রাখতে হবে ভারতে কিন্তু নাম্বার 10 প্লেয়ার নেই, তো সেটা কিন্তু সচেতনভাবে তৈরি করতে হবে। ওরকম একদিন এখানে নামালেন একদিন ওখানে নামালেন এই করে কিন্তু তৈরি হবে না নাম্বার 10। সেট হতে সময় দিতে হবে, আর সঞ্জয় ওরাওকে নিয়মিত খেলিয়ে যেতে হবে। ঠিক আছে, মানে আপনার তন্ময় দাস আছে, কিন্তু তন্ময় দাসের পরেই কিন্তু আপনার সঞ্জয় ওরাও আছে, নাসিব রহমান না। নাসিব রহমানও খেপ খেলেছে, সঞ্জয় ওরাও খেপ খেলেছে। সঞ্জয় ওরাও শুধু খেপ নয়, ফুটসলও খেলেছে, কিন্তু সঞ্জয় ওরাওর খেলাটা আজকে দেখবেন একবারও মনে হবে না যে খেপের প্লেয়ার। কোনো মাথায় কিন্তু নিজের মাথায় খেপটা ঢুকতে দেয়নি। সকলে ভালো থাকবেন।